হ্যালো বন্ধুরা, অধ্যায় 3-এর টিস্যু ইন অ্যাকশন পার্ট 2। এটা ক্লাস 9 এনসিইআরটির বিজ্ঞান। কঠিন লাগছে? থেমো না, কারণ তুমি যতক্ষণ লড়ছো ততক্ষণ তুমি হেরে যাওনি। এবার দেখি টিস্যু বা কলার কাজকে বিভিন্ন কাজের মাধ্যমে অনুভূত অন্যান্য যোগ কলার কাজ। বিভিন্ন কাজের মাধ্যমে অনুভূত অন্যান্য যোগ কলার কাজ কি বলছে দেখি। সারণীতে প্রদত্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে, সেগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে। দেখি একবার, আমার তো অনেকবার পড়া হয়ে গেছে, যেগুলো দরকার হবে না সেগুলো পড়বো না। কোনোই আলাদা করে স্পর্শ করে একটি শক্ত এবং দৃঢ় গঠন দেখতে পাবে। কাজ কি? শক্তি, সমর্থন এবং সুরক্ষা প্রদান করে। শনাক্তকৃত যোগ কলা কি? অস্থি। এবার দেখো, কানে চাপো, ভাঁজ করো বা আলতো করে নাক চাপো এবং থামো। এটি নরম এবং নমনীয় গঠন বা আবার আকার ফিরে পাবে। নমনীয় গঠন, যা আবার কি ছেড়ে দিলে নিজের আকার ফিরে পাবে। নমনীয়তা প্রদান করে এবং আঘাত শোষণের জন্য অস্থির প্রান্তগুলোর কুশন বা নরম আস্তরণ দেয়। এটাকে বলা হয় কি? তরুণাস্থি। তাহলে এক পেলাম অস্থি মানে বোন, আটা কার্টিলেজ, তরুণাস্থি। এগুলো দেখলাম। এবার দেখি, এবার কি বলছে, তোমার হাতের সামনের আঙুলের পেশি স্পর্শ করো, মানে তোমার ওই মোটামুটি কবজির দিকে স্পর্শ করো। ওকে, কবজি থেকে একটু পেছনে। এবার আঙুলগুলো নাড়াও, দেখবে যে আঙুল দূরে থাকলেও হাড়ের সামনের অংশে নড়াচড়ার অনুভূত হচ্ছে। মানে ওই তোমার এইখানে দেখবে যে বেশ কিছু শিরার মতো কি আছে। এবার পেশিকে অস্থির সাথে যুক্ত করো এবং এইভাবেই নড়াচড়া ঘটবে। কি বলছে? পেশিকে অস্থির সাথে যুক্ত করে পেশিকে কি করে? অস্থির সঙ্গে যুক্ত করে এবং এভাবে নড়াচড়া করে। এটাকে বলা হয় কি? টেন্ডন। একটি চেয়ারে বসো এবং তোমার হাঁটু যতটা অনুভূত হয় ততটা পা উপরের দিকে তোলো। তুললাম। এবার অস্থি সন্ধি একটি সীমার বাইরে একা বাইরে যায় না, সীমার বাইরে যায় না। ঠিক আছে, সীমার বাইরে যায় না। এখান থেকে এইটুকু বাদ যাবে। একটু কেন এরকম হচ্ছে? সীমার বাইরে যায় না। অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে এবং স্থিতিশীলতা প্রদান করে, নড়াচড়া সীমিত করে এবং স্থানচ্যুতি রোধ করতে সাহায্য করে। এদেরকে কি বলা হয়? লিগামেন্ট। এবার দেখি এখানে অস্থির একটি দৃঢ় ধাত্র রয়েছে যাকে কি বলা হয়? ক্যালসিয়াম এবং ফসফরাসের যৌগ থাকে। ক্যালসিয়াম এবং ফসফরাসের যৌগ থাকে, যা এদের শক্তি এবং অনিয়মিততা প্রদান করে। বিপরীতে তরুণাস্থি একটি নরম জেলির সদৃশ ধাত্র রয়েছে এবং এটি নমনীয়তা এবং কুশন প্রদান করে। অন্যান্য যোগ কলার মধ্যে টেন্ডন পেশি বন্ধনী এবং লিগামেন্ট কি? অস্থি বন্ধনী। মানে পেশি বন্ধনী তোমার পেশির সঙ্গে হাড়ের যুক্ত করে টেন্ডন, আর লিগামেন্ট কি করে? হাড়ের সঙ্গে হাড়ের যুক্ত করে। টেন্ডন পেশিকে অস্থির সঙ্গে যুক্ত করে। কি করে? টেন্ডন পেশিকে অস্থির সঙ্গে মানে হাড়ের সাথে যুক্ত করে, যেখানে লিগামেন্ট অস্থিকে অস্থির সঙ্গে অর্থাৎ হাড়কে হাড়ের সঙ্গে যুক্ত করে এবং অতিরিক্ত নড়াচড়া প্রতিরোধ করে। আমরা কি আমাদের শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারি? দেখো, 2 ধরনের কলা রয়েছে বা 2 ধরনের পেশি রয়েছে। এবার দেখো, কিছু চলাচল আমরা সচেতন নিয়ন্ত্রণের অধীনে থাকে, যেমন দৌড়ানো, লেখা বা বস্তুর তোলা। এগুলো ঐচ্ছিক চলন বলা হয় এবং যেগুলো কঙ্কাল পেশি দ্বারা পরিচালিত হয়, যা কঙ্কালের সাথে যুক্ত থাকে। এগুলোর দীর্ঘ নলাকার কোষের বান্ডিল দিয়ে গঠিত, যাকে কি বলা হয়? পেশিতন্তু, যা শাখাবিহীন, বহু নিউক্লিয়াস যুক্ত, বা অনেক নিউক্লিয়াস যুক্ত। এবং সরেকের মধ্যে কি আছে? হালকা এবং গাঢ় ব্যান্ড বা ডোরা দেখা যায়। এগুলো কি? ঐচ্ছিক চলন বললো। একগুলো বললো ঐচ্ছিক চলন, আর ইগুলো অনৈচ্ছিক চলনের মধ্যে, যা কঙ্কালের সঙ্গে সংযুক্ত। এগুলো দৈর্ঘ্য নলাকার কোষের বান্ডেল দিয়ে গঠিত পেশিতন্তু। ওকে, শরীরে কি অনৈচ্ছিক চলন আছে? হ্যাঁ, শরীরে অনেক নড়াচড়া
সচেতন নিয়ন্ত্রণ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ঘটে। উদাহরণস্বরূপ হলো অন্ত্রে খাদ্যের চলন এবং হৃৎপিণ্ডের স্পন্দন। এগুলো অনৈচ্ছিক চলন বলা হয়। এগুলোর জন্য দায়ী কি? পেশিগুলোর চলনের মধ্যে রয়েছে মসৃণ পেশি, যা পাকস্থলী এবং অন্ত্রের মতো অঙ্গগুলোকে সাহায্য করে। অঙ্গগুলোতে পাওয়া যায়। এবারে এদের কোষগুলো মাকু আকৃতির হয়। কেমন আকৃতির? মাকু আকৃতির। মাকু আকৃতির কেমন? এরকম, অর্থাৎ দুই পাশে কি হচ্ছে? সুচল। একটি মাত্র নিউক্লিয়াস এবং এদের ডোরা বা স্ট্রাইয়েশন থাকে না। এরা পরিপাকের মতো ধীর অবিচ্ছিন্ন চলনে সাহায্য করে। এই যে পরিপাকের জন্য ধীর অবিচ্ছিন্ন সাহায্য করে। এবার চলো, কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি শুধুমাত্র হৃৎপিণ্ডে পাওয়া যায়। এদের তন্তুগুলো নলাকার এবং শাখাযুক্ত, যাতে একটি মাত্র নিউক্লিয়াস থাকে এবং আবছা ডোরা বা স্ট্রাইয়েশন থাকে। হৃৎপেশি অক্লান্তভাবে এবং ছন্দবদ্ধভাবে কাজ করে, যা হৃৎপিণ্ডকে সারা জীবন ক্লান্তহীনভাবে স্পন্দিত হতে সক্ষম করে। তুমি কি লক্ষ্য করেছো যে কত দ্রুত তুমি গরম কিছু থেকে হাত সরিয়ে নাও, অথবা অনেক আগে শেখা কোনো গানের কথা কিভাবে মনে থাকে? এই কাজগুলো স্নায়ু কলা দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা শরীরের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নেটওয়ার্ক গঠন করে। এবার দেখি কি বলতে চাইছে। দেখো, মস্তিষ্ক নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করে, যা সারা শরীর জুড়ে কার্যকলাপ, স্মৃতি এবং প্রতিক্রিয়াগুলোর সমন্বয় সাধন করে। অনৈচ্ছিক এবং ঐচ্ছিক উভয় পেশি স্বাধীনভাবে কাজ করতে পারে না। তারা স্নায়ু কলা থেকে নির্দেশ গ্রহণ করে। কি? তারা স্নায়ু কলা থেকে নির্দেশ গ্রহণ করে। উদাহরণস্বরূপ, ব্যায়ামের সময় মস্তিষ্ক শরীরের বর্ধিত অক্সিজেনের চাহিদা মেটাতে হৃৎপিণ্ডকে দ্রুত স্পন্দিত হওয়ার সংকেত দেয়। হ্যাঁ, তা তো দেয়, সে নিয়ে কোনো অবজেকশন নেই। এবার দেখো তো, স্নায়ুকলের কোষগুলো নিউরন এবং স্নায়ুকোষ বলা হয়। কি বলছে? স্নায়ুকলার কোষগুলিকে নিউরন বা স্নায়ুকোষ বলা হয়, যা বার্তা গ্রহণ, প্রক্রিয়া এবং প্রেরণ করার জন্য বিশেষায়িত। এবার দেখো, এখান থেকে যদি ভালোভাবে চিত্রটা দেখো, এখানে তিনটে ভাগে ভাগ করেছে। এ একটা ভাগ, এ একটা ভাগ, এই যে বাকি একটা ভাগ। ওকে, এবার দেখো তো, প্রতিটি নিউরনের তিনটি প্রধান অংশ রয়েছে। একটা কোষদেহ, যাতে নিউক্লিয়াস থাকে এবং কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য ডেনড্রাইট, এই যে আশেপাশে যে ডেনড্রাইটগুলো রয়েছে, যা অন্যান্য নিউরন থেকে সংকেত গ্রহণ করে, এবং একটি অ্যাক্সন, একটি দৈর্ঘ্য তন্তু, যা কোষ থেকে বার্তা গ্রহণ করে এবং অক্সন টার্মিনাল বা প্রান্ত বিন্দুতে শেষ হয়। অক্সন প্রান্ত বিন্দু অন্যান্য কোষের বার্তা প্রেরণ করে। কি করে? অন্যান্য কোষের বার্তা প্রেরণ করে। এবার পেশি কঙ্কাল তন্তু। পেশি কঙ্কাল তন্ত্র অস্থি, পেশি, সন্ধি, তরুণাস্থি, টেন্ডন এবং লিগামেন্ট নিয়ে গঠিত। এই তন্ত্র আমাদের সোজা হয়ে দাঁড়াতে, নড়াচড়া করতে, অঙ্গভঙ্গি বজায় রাখতে এবং সূক্ষ্ম অঙ্গগুলোকে রক্ষা করতে সাহায্য করে। পেশি কঙ্কাল তন্ত্র স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে কাজ করে। কি করে? স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণে কাজ করে। পেশি কঙ্কাল তন্ত্র স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে কি করে? কাজ করে। একে কে নির্দেশ দিচ্ছে? স্নায়ুতন্ত্র কি দিচ্ছে? নির্দেশ দিচ্ছে। পেশি চলন তৈরি করতে অস্থিকে টানে। এরা টেন্ডন নামক শক্তিশালী নমনীয় ব্যান্ড দ্বারা অস্থির সঙ্গে যুক্ত থাকে। পেশি চলন তৈরি করতে অস্থিকে কি হয়? টানতে হয়। এরা টেন্ডন নামক শক্তিশালী নমনীয় ব্যান্ড দ্বারা কি হয়? অস্থির সঙ্গে যুক্ত আছে। মানে পেশি আর অস্থি কিসের সঙ্গে যুক্ত? কার মাধ্যমে? টেন্ডন। যখন একটি পেশি সংকুচিত হয়, টেন্ডন ওই বলকে অস্থিতে প্রেরণ করে। টেন্ডন কি হচ্ছে? এই যে আমাদের পেশি সংকুচিত করছি, তুমি যদি হাত সামনে পেছনে করো, তাহলে কে এই হাড়কে, অর্থাৎ তোমার এই সামনের অংশটুকে সামনের দিকে নিয়ে আসছে? পেশি শক্তি লাগাচ্ছে। এবার পেশির যে শক্তিটা, সেটা টেন্ডনের মাধ্যমে কোথায় পৌঁছাচ্ছে? হাড়ে পৌঁছাচ্ছে, অর্থাৎ অস্থিতে পৌঁছাচ্ছে। তার জন্য বলছে অস্থিতে প্রেরণ করে, যার ফলে একটি অস্থি সন্ধিতে নড়াচড়া হয়। তুমি কি কখনো ভেবেছো তোমার শরীরের ওজনের কতটা অস্থি থেকে আসে? এবার গড়ে প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কাল শরীরের ওজনের প্রায় 12 থেকে 15% গঠিত হয়, যদিও এটি বয়স, লিঙ্গ এবং শারীরিক গঠনের সাথে পরিবর্তিত হতে পারে।
এবার মানবদেহে পেশি, কঙ্কাল, তন্তু, টেন্ডন, পেশি বন্ধনী, লিগামেন্ট, অস্থি বন্ধনী, পেশি, তরুণাস্থি, অস্থি, এখান থেকে তো এইগুলোর নাম বলেছে। এগুলো কি আছে? নিউরনের যে গঠনগুলো রয়েছে, কই দেহ, ডেনড্রাইট, অ্যাক্সনের প্রান্তবিন্দু, অ্যাক্সন, নিউক্লিয়াস। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পেশি। কোন কোন ধরনের পেশি রয়েছে? কঙ্কাল পেশি, হৃৎপেশি আর মসৃণ পেশি। এবার দেখি টিস্যু বা কলার যে কাজগুলো, এসে অনুসন্ধান করি। মোট শরীরের ওজনের কত শতাংশ অস্থি এবং পেশি থেকে আসে? অস্থি এবং পেশি থেকে আসে, অস্থি এবং পেশি থেকে আছে, সেটা দেখি। তোমার বয়স, লিঙ্গ এবং ভারতীয় শরীরের গঠনে এগুলো জাতিসত্তা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। গঠনের জন্য গড় অস্থির এবং পেশির ভরের শতাংশ খুঁজে বের করতে অনলাইন রেফারেন্স এবং স্বাস্থ্য সংস্থার ব্যবহার করো। মানে অনলাইন থেকে আমরা এটা ব্যবহার করছি। গড়ে প্রাপ্তবয়স্ক পুরুষের প্রায় 40 থেকে 50% পেশি থাকে এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের 30 থেকে 40% পেশি থাকে। যদি সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য অস্থির ভর কত? 12 থেকে 15%। অস্থির ভর কত? 12 থেকে 15%। তোমার অস্থি এবং পেশির ওজন অনুমান করতে তোমার শরীরের মোট ওজনকে অস্থির শতাংশ এবং পেশির শতাংশ দিয়ে কি করো? গুণ করো। এখানে এরকম কোনো আছে না আপাতত। আনুমানিক অস্থির ওজন এবং পেশির ওজন রেকর্ড করো এবং তোমার শরীরের মোট ওজনের সাথে সেগুলো কি করো? তুলনা করো। তোমার সহপাঠীদের প্রাপ্ত তথ্য থেকে তোমার তথ্যের তুলনা করো এবং পেশির গড় হিসাব করো। এটা কিভাবে করতে বলেছে আরেকবার দেখে নি। তোমার অস্থি এবং পেশির ওজনের অনুপাত করো। অস্থির ওজন কত? 10 থেকে 12, আমি ধরলাম 10। আর পেশির ওজন কত আছে? এখানে কত আছে? 40 থেকে 50, সেখানে আমি ধরলাম 45। তাহলে এবার অনুপাত করো, কত আছে? 5 দিয়ে যদি কাটো, 5 দুগুণে 10, 5 9 45, 2:9। এবার বাকিদের ক্ষেত্রেও তুমি অনুপাত করো। আলোচনা করো কেন ব্যক্তিদের মধ্যে অস্থি এবং পেশির ভর ভিন্ন হয় এবং তারা কিভাবে শরীরের সামগ্রিক ওজনের অবদান রাখে। কেউ মোটা, কেউ চিকন, কারো ফ্যাট বেশি, কারো ফ্যাট কম, কারো এবার দেখি পেশি, কঙ্কালের তন্তুর কাজ দেখি। শরীরের বিভিন্ন অংশ যেমন কনুই, এবার সম্পূর্ণ আবর্তন এরা কি করে? না, আংশিক আবর্তন করে। বা 100 কত ডিগ্রি, 100 ওখানে কত বলতে পারো, 100 মোটামুটি পুরো 80ও হবে না, কিছুটা বাঁক থাকে। 170 এরকম হতে পারে, কারো কারো 180ও হতে পারে, যদি হাতের সাথে হাত একদম মিশে যায়। হওয়ার সম্ভাবনাটা কম। এবার আংশিক আবর্তন, সেটাও না। বাঁকানো যায়, হ্যাঁ বাঁকানো যায়। ঘোরানো বা আশেপাশে উপরে নিচে বা অন্যদিকে নড়াচড়া, তার জন্য হ্যাঁ। এবার কাঁধের দিকে দেখো, কাঁধের দিকে সম্পূর্ণ আবর্তন হয়, হ্যাঁ হয়। আংশিক আবর্তন হয়, হ্যাঁ হয়। বাঁকানো যাচ্ছে, কাঁধ তো বাঁকানো যাচ্ছে। ঘোরানো, পাশে তোলা, উপরে নিচে গিয়ে বা অন্য কোনো নড়াচড়া, সেটা কি সম্ভব? সেটাও সম্ভব। এবার বাকিগুলোর ক্ষেত্রেও একবার দেখো, মনে মনে ভাবো। ঘাড়ের ক্ষেত্রে ভাবো, আঙুলের ক্ষেত্রে ভাবো, পায়ের আঙুলের ক্ষেত্রে ভালো, কবজির ক্ষেত্রে ভাবো। তুমি হয়তো লক্ষ্য করেছো যে তোমাদের শরীরে কিছু অংশ সহজেই অনেক দিকে নড়াচড়া করতে পারে, অন্যদিকে কিছু অংশ কেবল একদিকে নড়াচড়া করতে পারে। কেন এমন হয়? এই পার্থক্যটিকে উপস্থিত অস্থিসন্ধির প্রকারের কারণে হয়। অস্থিসন্ধি হলো দুই বা ততোধিক অস্থির মধ্যবর্তী সংযোগস্থল। অস্থিসন্ধি নড়াচড়াও অনুমতি দেয়, কিন্তু তারা নিজে থেকে অস্থিগুলোকে সরাতে পারে না, সরাতে পারে না। সুতরাং প্রকৃতপক্ষে কি কারণে অস্থিগুলো নড়াচড়া করে সেগুলো আমাদের দেখতে হবে। কাঁধের মতো না হয়ে, কি বলছে? কাঁধের মতো না হয়ে কোনোই দরজার কবজার মতো কেবল একদিকে বাঁকানো এবং সোজা করা যায়। তুমি একটু ভাবো, দরজার যে কবজা সেটা একদিকে বাঁকানো যাচ্ছে, সোজা করা যাচ্ছে, এরকমই অবস্থা তো। এই ধরনের অস্থিসন্ধিকে কি বলা হয়? হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি বলা হয়। হাঁটুতে অনুরূপ কবজা অস্থিসন্ধি থাকে, যেখানে মালাই চাকি বা নিক্যাপ নামক একটি ছোট হাড় অস্থিসন্ধিকে রক্ষা করে। এবার মাথা নাড়ো,
নেড়ে না বলার চেষ্টা করো, মানে কথা বলো না, মানে মুখে না বলে মাথা নেড়ে না বলো, ঠিক আছে? মাথা এদিক ওদিক, 4 দিকে 5 দিকে 10 দিকে নাড়াও। এবার তোমার ঘাড়ের পেছনে হাত রাখো এবং মৃদু নড়াচড়া অনুভব করতে পাবে। এবার বলো, এই যে মাথার হাড় রয়েছে তার পেছনে কোন হাড় রয়েছে? এবার ঘাড় কিভাবে এত স্বাধীনভাবে নড়াচড়া করে? মাথার খুলি মেরুদণ্ডের সাথে একটি পিভট অস্থিসন্ধির মাধ্যমে যুক্ত থাকে, যা মাথাকে সকেটের মধ্যে ঘোরানো দরজার হাতলের মতো এদিক ওদিক নড়াচড়া করতে সাহায্য করে। এবার মাথার খুলি কথা ভালো করে ভাবো। এবার কিসের সঙ্গে? মাথার খুলি মেরুদণ্ডের সঙ্গে একটি কিসের সঙ্গে? পিভট অস্থিসন্ধির মাধ্যমে যুক্ত থাকে, যা মাথাকে সকেটের মধ্যে ঘোরানো দরজার হাতলের মতো এদিক ওদিক করাতে সাহায্য করে, সব দিকেই সাহায্য করছে। সেটাকে কি বলছি? পিভট অস্থিসন্ধি, পিভট জয়েন্ট। এবার মাথার খুলির সঙ্গে একটা খুলির সাথে আরেকটা খুলি কি হয়? জয়েন্ট রয়েছে। খুলি হলো মস্তিষ্ক। মাথার খুলি হলো মস্তিষ্ক, চোখ এবং কানকে রক্ষা করার জন্য একসাথে যুক্ত হওয়া চ্যাপ্টা হাড়ের একটি শক্ত আবরণ। এবার মাথার খুলির নড়াচড়াও অচল অস্থিসন্ধি দ্বারা যুক্ত থাকে, যা মনে করে খুলির হাড়গুলোকে নড়াচড়া করতে পারে না। শরীরের নড়াচড়া করলেও এটি মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। থামো এবং ভাবো, কি বলছে দেখি। নিচের ছবিটি দেখলাম। ভারতের শাস্ত্রীয় এবং লোকনৃত্যের বিভিন্ন ভঙ্গির মনোযোগ সহকারে দেখো। ইনি একভাবে নাচছেন, ইনি একভাবে নৃত্য করছেন, ইনি একভাবে নৃত্য করছেন। এবার তুমি কি শনাক্ত করতে পারো কোন কোন অস্থিসন্ধি এর সাথে যুক্ত? এছাড়াও প্রতিটি অস্থিসন্ধি কোন ধরনের নড়াচড়ার সাথে সামঞ্জস্যপূর্ণ? এবার দেখো তো, এখানে হাঁটু, কোনোই ভাঁজ হয়েছে, আঙুল ভাঁজ হয়েছে, এদিকে মাথাটা একটু বেঁকে গেছে, এনার মাথা তো সোজা, এনার মাথাও সোজা। এবার দেখো, বলো হাঁটুতে কোন ধরনের কবজি আছে? কোনোইতে কোনটা আছে? গলায় কোনটা আছে? এই তিনটে। এবার আরো গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এবার অস্থিসন্ধায় স্টেম সেলগুলো হলো বিশেষ ধরনের কোষ যা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে। স্টেম সেল কি বলছে? অস্থি মজ্জায় স্টেম সেলগুলো হলো বিশেষ ধরনের কোষ যা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে। কেমন? অস্থি মজ্জা প্রতিস্থাপনের সময় লিউকেমিয়া এর মতো, রক্তের ক্যান্সার বা থ্যালাসেমিয়ার এর মতো রোগে আক্রান্ত রোগীদের একজন সুস্থ ব্যক্তির দেহ থেকে স্টেম সেল পাওয়া যায়। সুস্থদের ব্যক্তি থেকে কি নেওয়া হয়? স্টেম সেল নেওয়া হয়। এটা কোন কোন রোগের জন্য? আরেকবার দেখো, প্রতিস্থাপনের সময় লিউকেমিয়া এর মতো, রক্তের ক্যান্সার বা থ্যালাসেমিয়া এর মতো রোগে আক্রান্ত রোগীদের একজন সুস্থ ব্যক্তির থেকে কি নেওয়া হয়? স্টেম সেল নেওয়া হয়। কঙ্কাল তন্ত্র হাড়ের একটি কাঠামো নিয়ে গঠিত যা শক্তি প্রদান করে এবং সূক্ষ্ম অভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। এর মধ্যে মাথার খুলি, মেরুদণ্ড এবং পাঁজরের খাঁচা অন্তর্ভুক্ত রয়েছে। মাথার খুলির তলদেশ থেকে একটি মেরুদণ্ড ভার্টিব্রাম কলাম নামে একটি নমনীয় স্তম্ভ হিসেবে প্রসারিত হয়, যা কশেরুকা নামক একাধিক ছোট হাড়ের সমন্বয়ে গঠিত। কি নামে? কশেরুকা নামে বা ভার্টিব্রাম নামক একাধিক ছোট হাড়ের সমন্বয়ে গঠিত। এটি শরীরকে সমর্থন দেয় এবং আমাদের সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে। প্রতিটি কশেরুকার মাঝে একটি তরুণাস্থি চাকতি থাকে যা গদির মতো কাজ করে এবং নমনীয়তা প্রদান করে, যাকে আমরা ভেতরের সুষমনা কাণ্ড আঘাত না পেয়েও ঝুঁকতে ও মুচড়াতে পারি। তুমি কি তোমার বুকের নিচের হাড়গুলো অনুভব করতে পারো? হ্যাঁ, এগুলো হলো তোমার পাঁজর। হ্যাঁ, কয়টা পাঁজর আছে? 12 জোড়া পাঁজর আছে, অর্থাৎ বাম দিকে 12টা, ডান দিকে 12টা হাড়। তাহলে কয়টা হাড় হলো? 24টা। তাহলে এখানে 24টা হাড় এবং একত্রে পাঁজরের খাঁচা গঠন করে এবং মাঝখানে একটা হাড় থাকে। এখানে 12টা, এখানে 12টা, এই একটা, এই কয়টা হলো? 25টি। পাঁজরের খাঁচা হৃৎপিণ্ড এবং ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে রক্ষা করার জন্য একটি সুরক্ষামূলক খাঁচার মতো কাজ করে। কিন্তু তুমি হয়তো ভাবতে পারো, এমন একটি শক্ত খাঁচা কিভাবে নড়াচড়া করতে পারে, আর এর নড়াচড়া করার প্রয়োজনীয়তা বা কি?
পাঁজরগুলো পিছনে মেরুদণ্ডের সাথে এবং সামনে বুকের হাড়ের সাথে যুক্ত থাকে। এরা নমনীয়তা তরুণাস্থি দ্বারা যুক্ত থাকে। কি কারণে? এরা নমনীয় তরুণাস্থি দ্বারা যুক্ত থাকে। এই নমনীয়তা শ্বাস প্রশ্বাসের সময় পাঁজরের খাঁচাকে প্রসারিত ও সংকুচিত করতে সাহায্য করে। এই নমনীয়তা শ্বাস প্রশ্বাসের সময় কি পাঁজরের খাঁচাকে প্রসারিত ও সংকুচিত করতে সাহায্য করে। এই নমনীয়তা বুকের ভেতরে জায়গা বাড়ায় এবং কমায়, যার ফলে বাতাসে ফুসফুসের ভেতরে এবং বাইরে চলাচল করতে পারে। পাঁজরের আঘাত লাগলে শ্বাস নেয়ার বেদনাদায়ক এবং কঠিন হতে পারে। ধরো পাঁজরে আঘাত লাগলো, তাহলে এটা কি সামনে উপরের নিচে নামার সময় কি হবে? সেখানে চোটটা একটু বেশি করে লাগবে, বোঝা যাবে। বিজ্ঞান এবং সমাজের সেতু বন্ধনের কথা বলছে। প্রাচীন ভারতের শাস্ত্রীয় বর্ণিত যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরের ভঙ্গি, শ্বাস প্রশ্বাস এবং ধ্যান অন্তর্ভুক্ত রয়েছে। গবেষণায় দেখা গেছে যে এটি নমনীয়তা, শরীরের ভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের উন্নতি করে, মানসিক চাপ কমায় এবং জীবনযাত্রা সম্পর্কিত রোগ প্রতিরোধে সাহায্য করে। স্বাস্থ্য সুরক্ষা যোগ ব্যায়ামের ভূমিকা প্রদান করতে প্রতি বছর 21 জুন কত তারিখ গুরুত্বপূর্ণ? এটা পরীক্ষা আসতে পারে। এবার বলবো সাধারণ জ্ঞান কেন বিজ্ঞানে আসবে, দেয়া রয়েছে, আসতেই পারে। আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়। সঠিক ভঙ্গি বজায় রাখে, সঠিক পুষ্টি নিয়ন্ত্রণিত ব্যায়াম এবং যোগ ব্যায়ামে আমাদের হাড়কে শক্ত রাখে, পেশিকে সুস্থ রাখে, অস্থি সন্ধিকে নমনীয় রাখে এবং শরীরের আলস্যতা থেকে রক্ষা করে। বিজ্ঞানের মতো ভাবো, একটি কোষ থেকে পূর্ণাঙ্গ জীব, সেটাকে কি বলা হয়? টোটিপোটেন্সি। আগে দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। এবার এর থেকে ধরো একটা কিছু কোষ নিলাম, সেই কোষ নিয়ে আমি কালচার মাধ্যমে রাখলাম, এর থেকে কোষ তৈরি হলো। 1958 সালে এফ.সি. স্টুয়ার্টস প্রমাণ করে যে গাজরের ভাস্কুলার ফ্লোয়েম থেকে নেয়া একক কোষগুলোর সম্পূর্ণ উদ্ভিদ পুনরুৎপাদন করার ক্ষমতা থাকে। তিনি প্রথম ব্যক্তি যিনি এটি করেছিলেন। এবার কি করেছিলেন একবার দেখো। তিনি এবং তার দল গাজরের ফ্লোয়েমের কোষ ব্যবহার করে একটি পরীক্ষা চালিয়েছিলেন। তিনি উপযুক্ত পরিস্থিতিতে সাধারণ শর্করা এবং হরমোনযুক্ত একটি পুষ্টির মাধ্যমে এই কোষগুলোকে বৃদ্ধি করিয়েছিলেন। এই পর্যবেক্ষণ করেন যে এই ফ্লোয়েমের কোষগুলো বিভাজিত হয়ে কোষের একটি পিণ্ড তৈরি করে। প্রথমে কি তৈরি? বিভাজিত হচ্ছে, পিণ্ড একটা তৈরি করলো, এই যে পিণ্ড তৈরি হলো, তারপরে সম্পূর্ণ গাছ তৈরি হলো, যা ধীরে ধীরে বিভেদিত হয়ে একটি সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হয়েছে। এটি দেখায় যে ফ্লোয়েমের কোষগুলো প্রথমে ডিফারেন্সিয়েটেড। এর অর্থ তোমার স্থায়ী কোষ থেকে কি হচ্ছে? ভাজক কলায় পরিণত হচ্ছে। ডিফারেন্সিয়েশন পদ্ধতিতে ভাজক কলা থেকে স্থায়ী কলায় পরিণত হওয়া, আর ডিফারেন্সিয়েটেড হলো তোমার স্থায়ী কলা থেকে ভাজক কলায় পরিণত হওয়া। কোষগুলো বিভাজিত হওয়ার ক্ষমতা ফিরে পায়। ভাজক কলায় চলে আসলো মানে কি? বিভাজিত হওয়ার ক্ষমতা ফিরে পায়। অবিশ্বসিত কোষগুলোর একটি অবিভেদিত পিণ্ড গঠন করে। উপযুক্ত পরিস্থিতিতে পুষ্টি এবং বৃদ্ধির রাসায়নিক উপাদান দিয়ে বৃদ্ধি করা হলে এগুলো আরও বিভাজিত ও রিডিফারেন্সিয়েটেড হয়ে মূল কাণ্ড এবং অবশেষে সম্পূর্ণ উদ্ভিদে গঠন করে। সুতরাং নির্দিষ্ট পরিস্থিতিতে কিছু পরিণত উদ্ভিদের কোষের অবিভেদিত, বিভাজিত এবং রিডিফারেন্সিয়েটেড হয়ে একটি নতুন উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতা থাকে। এটি টোটিপোটেন্সি নামে পরিচিত এবং এই ধরনের কোষগুলো টোটিপোটেন্ট কোষ বলা হয়। এটি জাইগোটের বিভাজিত এবং বিভেদিত হয়ে সম্পূর্ণ জীবে পরিণত হওয়ার ক্ষমতার অনুরূপ। এবার গাজরের ফ্লোয়েমের কোষের উপরও তার পরীক্ষার এফ.সি. স্টুয়ার্টস পুষ্টি এবং অন্যান্য উপাদানের বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করেছিলেন এবং নিম্নলিখিত ফলাফল পেয়েছিলেন। দেখো, আলো এবং বাতাস ব্যবহার করে, এর মধ্যে কোনটা ব্যবহার করেছে? বাঁ দিকে তোমার আলো আর ডান দিকে তোমার বাতাস, ঠিক আছে? প্রথমত আলো ব্যবহার করেছে। কঠিন মাধ্যম এবং পুষ্টি মাধ্যমে এখানে কি হয়েছে? পুষ্টি মাধ্যম কেমন ছিল? আর প্রাথমিক ওজন থেকে কোষের সতেজ ওজন বৃদ্ধি মিলিমিটার, এখানে কি হয়েছে? হ্রাস পেয়েছে, ওজন হ্রাস পেয়েছে। এবার আলো বাতাস সঠিকভাবে দিয়েছে, তরল মাধ্যম এবং পুষ্টি দিয়েছে 20%,
কি হয়েছে? ওজন বৃদ্ধি পেয়েছে। এবার আলো দেয়নি, শুধুমাত্র বাতাস দিয়েছে, তরল মাধ্যমে পুষ্টি দিয়েছে, সেখানে আবার ওজন কি হয়েছে? হ্রাস পেয়েছে। এর উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিচে নিয়ে ভাবো। গাজরের ফ্লোয়েম কোষের বৈশিষ্ট্য সম্পর্কে তুমি কি উপসংহারে পৌঁছাতে পারো? ফ্লোয়েম কোষের বৈশিষ্ট্য সম্পর্কে কি উপসংহারে আসতে পারো? দেখো, সঠিক কালচার মাধ্যম পেলে পরে ওরা কি হচ্ছে? আবার বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ফ্লোয়েমের সম্বন্ধে তো আমরা জানতাম, এরা খাদ্যবস্তু সরবরাহ করে, এরা স্থায়ী কলা। এবার 3টি সংমিশ্রণের মধ্যে কোনটিতে তুমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বায়োমাস পাবে? এই পর্যবেক্ষণের সম্ভাবনার কারণগুলো তুমি কি করতে পারো? 3টি সংমিশ্রণের মধ্যে কোনটিতে তুমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন বায়োমাস পাবে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন বায়োমাস পাবে কোন 3টি পদ্ধতির কথা বলা হচ্ছে? সর্বোচ্চ বায়োমাস, ও আলো, সম্পূর্ণ আলো এবং বাতাসের মাধ্যমে কি হচ্ছে? বায়োমাস বৃদ্ধি পাচ্ছে না? তারপরে দেখি, গাজরের কোষের পরিবর্তে প্রাণী কোষ কালচার করলে তুমি কি এরকম ফলাফল পাবে? সঠিক মাধ্যমে হতেও পারে। এবার 100% গ্যারান্টি দেওয়া সম্ভব না। এই পর্যায়ে এখনো এর সম্বন্ধে ভালো হয়নি। বেশ কিছু প্রাণী তোমার তো হচ্ছে যে খণ্ডীভবন হচ্ছে, আবার কি হচ্ছে? অর্ধেকে, যেমন তুমি ফিতা কৃমির কথা ভাবো, যে ভেঙে গেল, তারপরে বাকি অংশ থেকে আবার নতুন প্রাণী তৈরি হলো। তাহলে মানুষের ক্ষেত্রে কি এরকম হতে পারে? দেখো, বেশ কিছু প্রাণীর ক্ষেত্রে হতে পারে, কিন্তু উন্নত প্রাণীর ক্ষেত্রে অনেক সময় নাও হতে পারে। উপরের গবেষণায় যে কোনো 2টি বাণিজ্যিক প্রয়োগ চিন্তা করো এবং উল্লেখ করো। যেমন তুমি ভাবো, উন্নত ফসল উৎপাদন করা যেতে পারে, অধিক ফসল উৎপাদন করা যেতে পারে, তাই তো? জিনের পরিবর্তন করা যেতে পারে এর মাধ্যমে, হুবহু একই রকম রাখা যেতে পারে এবং কম সময়ের মধ্যে তোমার ফসল উৎপাদন করা যেতে পারে, কিন্তু এর খরচটা কিন্তু অনেক বেশি। বিজ্ঞানের সমাজে সেতু বন্ধন করছে। প্রকৃতিতে উদ্ভিদের রোগ তত্ত্ববিদরা উদ্ভিদের একটি রোগ পর্যবেক্ষণ করেছে, যাকে কি বলে? ক্রাউন গল রোগ, ক্রাউন গাল ডিজিজ বলা হয়। ক্রাউন গাল ডিজিজ বলা হয়। এই রোগ দ্রুত এবং অনিয়মিত কোষ বিভাজনের কারণে কাণ্ডে টিউমারের মতো ফোলা অংশ তৈরি করে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমেফেসিয়েন্স নামক একটি ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়। বিজ্ঞান ও সমাজের সেতু বন্ধনে দেখি, শুধুমাত্র এই রোগ নিরাময়ের চেষ্টা করার পরিবর্তে বিজ্ঞানীরা কিভাবে একটি ব্যাকটেরিয়া উদ্ভিদের কোষে তার জেনেটিক উপাদান স্থানান্তর করে তা নিয়ে গবেষণা করেছে। এই জ্ঞান পরবর্তীতে উদ্ভিদ টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। আজ অ্যাগ্রোব্যাকটেরিয়াম মূল্যবান ফাইটোকেমিক্যাল, উন্নত ফসল এবং রোগ প্রতিরোধকারী জাত উৎপাদনের জন্য উদ্ভিদের উপকারী জিন প্রবেশ করানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা ভালো করে বোঝো। এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমেফেরিয়াস, এগুলো তোমার জিন প্রদান করে, গাছের মধ্যে জিন ঢুকিয়ে দেয়, এর কারণে রোগ হতে পারে। এবার কি করলো? অ্যাগ্রোব্যাকটেরিয়াম, এই যে টুমেফেরিয়াস, এর মধ্যে জিনের পরিবর্তন করা হলো। জিনের পরিবর্তন করা হলো যে গাছের এই জিনটা যদি আমরা দিই তাহলে উন্নত ফসল হতে পারে, এই জিনটা যদি দিই আমরা কি হতে পারে? এর রং পরিবর্তন হতে পারে, এই জিনটা যদি দিই তাহলে গাছের এই যে রোগটা আছে এটা প্রতিরোধ হতে পারে। তাহলে কি করলো? এর মধ্যে পরিবর্তন করলো, তারপর গাছে ছেড়ে দিল। এবার গাছের মধ্যে গিয়ে ও আবার ওই জিনগুলো গাছকে দিয়ে দিল। এক নজরে যা যা পড়লাম একবার দেখে নি। কলা হলো একই ধরনের কোষের সমষ্টি যা নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য একত্রে কাজ করে। উদ্ভিদ ও প্রাণী জীবন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বিভিন্ন কলা একে অপরের সাথে সমন্বিত। বিভাজনের ক্ষমতার উপর ভিত্তি করে উদ্ভিদ কলাকে প্রধানত ভাজক কলা এবং স্থায়ী কলায় কি ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। কাজের ভিত্তিতে উদ্ভিদ কলাকে রক্ষাকারী কলা, সমর্থনকারী কলা এবং সংবহন কলা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। স্থায়ী কলার সরল এক ধরনের কই দিয়ে গঠিত, যা জটিল একাধিক ধরনের কই দিয়ে গঠিত হতে পারে। জটিল কি? একাধিক ধরনের কই দিয়ে গঠিত হতে পারে, আর সরল কি? এক ধরনের কই দিয়ে গঠিত হতে পারে। এবার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা সরল স্থায়ী কলার
অন্তর্গত, সরল স্থায়ী কলার অন্তর্গত। জটিল স্থায়ী কলার মধ্যে কি আছে? জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের কাজ ও ফ্লোয়েমের কাজটা কমেন্ট করবে এখন, কারণ অনেকবার পড়েছি। যা যথাক্রমে উদ্ভিদের সব অংশে জল এবং খাদ্যের পরিবহন করা। জাইলেমের মাধ্যমে জল আর ফ্লোয়েমের মাধ্যমে কি খাদ্য পরিবহন করছে। এবার জাইলেমের ভাগগুলো বলো যদি সামনে না থাকে। প্রাণী কলা প্রধানত 4 প্রকারের। একটা আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। আবরণী কলা সুরক্ষা এবং অন্যান্য কাজ প্রদান করে। শরীরের বাইরের আবরণী এবং অভ্যন্তরীণ অঙ্গগুলো সুরক্ষা আস্তরণ গঠন করে। যোগ কলা শরীরের বিভিন্ন অংশ এবং কলাকে যুক্ত করে এবং সমর্থন প্রদান করে। পেশি কলা চলাফেরা এবং শরীরের অন্যান্য নড়াচড়ার জন্য ঐচ্ছিক এবং অনৈচ্ছিক নড়াচড়া তৈরি করে। স্নায়ু কলা আবেগ গ্রহণ এবং প্রেরণের জন্য নিউরন দিয়ে গঠিত এবং এটি শরীরের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। স্নায়ু কলা কয়টি ভাগ রয়েছে? মূলত 3টে ভাগে ভাগ করা হয়েছে। কি কি? ডেনড্রাইট, নিউক্লিয়াস আর তোমার অ্যাক্সন, তাই তো? একটা তোমার ডেনড্রাইট কি করে? সংকেত গ্রহণ করে। নিউক্লিয়াস কি করে? সেটাকে প্রসেস করলো। এবারে অ্যাকশন কি করে? সেটাকে আবার প্রেরণ করলো। কঙ্কাল তন্ত্রের অঙ্গগুলোকে রক্ষা করে এবং সমর্থন প্রদান করে। এটা কত থাকে? 10 থেকে 12% না 12 থেকে 14%? কি দেখেছিলাম এরকমই কিছু, 12 থেকে 14% মনে হয়। আমাদের শরীরে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণে পেশি এবং হাড়ের পেশি কঙ্কালের সমন্বয়ে নড়াচড়া ঘটে। ওকে, আবার তোমার রিভিশন, এখানে আবার রিভিশন আছে। এবার দেখো, ভাজক কলার বারবার ব্যবহৃত হয়। এদের কোষগুলো কোন বৈশিষ্ট্য এবং এটি করতে সাহায্য করে? সুরক্ষার জন্য এদের ভাজক কলার পুরো প্রাচীর রয়েছে। ভাজক কলার এদের মধ্যে বড় ভ্যাকুয়াল বা গহ্বর থাকে যা পুষ্টি সঞ্চয় করে। এটা তো ভুল, ভ্যাকুয়াল তো বড় গহ্বর থাকে না। ভাজক কলা কি প্রাণী কোষে থাকেই না। ভাজক কলায় থাকে না, কারণ তাদের বিভাজিত হয়। এদের পাতলা প্রাচীর, ঘন সাইটোপ্লাজম এবং একটি বড় নিউক্লিয়াস থাকে। 3 নম্বর, এগুলো কার্যকারীভাবে বিভেদিত ডিফারেন্সিয়েটেড কোষ। দেখো, ডিফারেন্সিয়েটেড কোষ হলো তাদেরকে বলা হয় যারা স্থায়ী কলায় পরিণত হয়েছে, সুতরাং এটা তো না। এবার দেখো, যদি কোনো উদ্ভিদের পাতা থেকে মূলে খাদ্য পরিবহন করতে অক্ষম হয়, তবে দেখো খাদ্য পরিবহন কে করে? জাইলেম না ফ্লোয়েম? তাহলে এই যে বাকি দুটো তো বাদ দাও, কোনটি সঠিকভাবে কাজ করছে না? জাইলেমে তোমার জল পরিবহন করে, জাইলেমের জ আছে তাই জল পরিবহন করে। ফ্লোয়েমের ফ আছে তার জন্য ফল পরিবহন করে, মানে কি খাদ্য পরিবহন করে। প্রাণীর অভ্যন্তরীণ অঙ্গগুলো আবরণ সৃষ্টিকারী আবরণী কলা সাধারণত কেন মাত্র এক বা কয়েকটি কোষের স্তর বিশিষ্ট হয়? দেখি, কার্যকরীভাবে খাদ্য সঞ্চয় করার জন্য, সর্বাধিক শক্তি প্রদান করার জন্য, এদের মধ্যে পদার্থের দ্রুত আদান প্রদানের জন্য, ঘর্ষণ কমানোর জন্য। প্রাণীর অভ্যন্তরীণ অঙ্গগুলো কি বলছে? প্রাণীর অভ্যন্তরীণ অঙ্গগুলো আবরণ সৃষ্টিকারী আবরণী কলা সাধারণত কেন মাত্র এক বা কয়েকটি কোষে স্তর বিশিষ্ট আবরণী কলা সর্বাধিক শক্তি প্রদান করার জন্য, এদের মধ্যে পদার্থের দ্রুত আদান প্রদানের জন্য। আবরণী কলা তো ঘর্ষণ কমানোর জন্য কাজ করে। দেখি গুগলে কি বলছে, একটু কনফিউশন হচ্ছে আমার। ওকে, এদের মধ্যে পদার্থের দ্রুত আদান প্রদানের জন্য সহজ উপাদানের কি বলছে? আবরণী কলা শরীরের বিভিন্ন অংশের ভেতরের দেয়াল রক্ষা করে। এটি পাতলা এবং এক স্তরের হয়। গ্যাস, অক্সিজেন, যেমন অক্সিজেন, পুষ্টির উপাদান এবং তরল খুব সহজে দ্রুত কোষের এপার ওপারে চলাচল করতে পারে। অন্যান্য অপশানগুলো ভুল, কেন ভুল সেগুলো দেখতে পারো, এখানে 3টে 4টে দেওয়া রয়েছে। এবার দেখি পরেরটা দেখি। আপনি এই দুটি লাভ দিতে পারেন সোজা গোড়ালির। একটা কাজ করো, এখন থেকে মোটামুটি 15টার মতো কোশ্চেন আছে। আমি এক কাজ করছি, প্রত্যেকটা পেজটাকে তোমাদের দেখাচ্ছি। সেই প্রশ্নগুলো একবার পজ করে নিজের মতো করে 4 নম্বরটা, 5 নম্বর সেগুলো একবার করে দেখে নাও। 6 নম্বরের এইখানে এক পেজ, তারপরের পেজেও তোমার এটা রয়েছে। 6 নম্বরের প্রশ্নটা পড়ি, বেশ ভালো প্রশ্ন। এর মধ্যে কোনগুলো ঠিক সেগুলো আমাদের দেখতে হবে। বিবৃতির 1 দেখো, ফুসফুসে গ্যাস বিনিময়ের জন্য আবরণী কলা উপযুক্ত কারণ এটি লম্বা না। দেখো, আবরণী কলা কিন্তু লম্বা না, আবরণী কলা তোমার পাতলা হয়। তাহলে এখানে ভুল, তাহলে এই বিবৃতির ভুল। একাধিক স্তর নিয়ে গঠিত যা ব্যাপন প্রক্রিয়াকে ধীর করে। তারপরে কি আছে? হৃদপেশি ক্লান্ত হয় না, ক্রমাগত সংকুচিত হতে পারে। কারণ কি? হৃদপেশি
কোষগুলো বিপুল সংখ্যক মাইটোকন্ড্রিয়া এবং প্রচুর শক্তি সরবরাহ করে, এটা ঠিক। এবার টেন্ডন অস্থিকে অস্থির সঙ্গে যুক্ত করে, দেখো টেন্ডন না, এটা হলো তোমার কাজকার, এটার নাম কি, দেখো টেন্ডন হলো তোমার ইসের সঙ্গে পেশির সঙ্গে অস্থিকে সংযুক্ত করে, অস্থি সন্ধি চলনে সাহায্য করে, অস্থি সন্ধি হ্যাঁ তা মেনে নিলাম, কারণ টেন্ডন কঠিন যোগকলা দিয়ে গঠিত, কঠিন যোগকলা যা পেশি থেকে অস্থিতে বল স্থানান্তর করে, এটা তো ঠিক। এবার দেখো বিবৃতি, একটি কবজা সন্ধিতে চলন মূলত একটি তলে ঘটে, কারণ কবজা সন্ধিতে চলন মূলত একটি তলে ঘটে, হ্যাঁ কবজা সন্ধি একদিক থেকে একদিকে যাচ্ছে। অস্থির প্রান্তগুলোর আকৃতি এমন হয় যা সব দিকে পেছনে যাওয়ার অনুমতি দেয়, অস্থির না, তা তো দেয় না, ইসের জন্য কবজা সন্ধি সেটা করে না, কবজা সন্ধি একদিকে যেতে দেয়। এবার দেখো এখানে গাছের দেয়া আছে 5 বছর, বুকের উচ্চতার ব্যয় দেয়া আছে, আর এখানে বর্ষবলয় দেয়া আছে, যে কয়টা গাছ হবে ভালো করে বোঝা নাও, গাছের বয়স যা হবে তার কি হবে, বর্ষবলয় সেই একই সংখ্যক হবে। 40 বছর বয়স, তাহলে 40টা বর্ষবলয় হবে। এটা দিয়ে কি নির্ণয় করা সম্ভব বর্ষবলয় দিয়ে, মনে করো প্রশ্ন একটা জিনিস দেখো, বর্ষবলয় দিয়ে কি নির্ণয় করা সম্ভব, এক হলো তোমার গাছের বয়স নির্ণয় করা সম্ভব, মানে 10টা বলয় থাকলে 10 বছর বয়স, 20টা বলয় থাকলে 20 বছর বয়স। এবার তার সঙ্গে সেই বছরের আবহাওয়া কেমন ছিল, তার প্রকৃতি, সেই সম্বন্ধেও জানা যায়। হাতি, আমি প্রশ্নের ব্যাখ্যাটা করে দিচ্ছি, এই হাতিটা ধরো এই গাছের তোমার বাকলটাকে ছাড়িয়ে দিল, এবার কি হতে পারে, সম্ভাবনা রয়েছে গাছটা মারা যাবে যদি সম্পূর্ণ বাকল ছেড়ে দেয়। কেন, এর পেছনে কারণটা হলো কি, এই বাকলের মধ্যে কি আছে, জাইলেম এবং ফ্লোয়েম আছে। এবার দেখো ফ্লোয়েম তোমার কি করে, খাদ্য পাতা থেকে সমস্ত গাছে নিয়ে যায়। এবার এইখানের তোমার এই ভেঙে গেছে, ফ্লোয়েমটা ভেঙে গেছে, এবার মূলে তো খাবার যাবে না, তাহলে মূল শুকিয়ে যাবে, মূলে যদি খাবার না যায়, মূল যদি শুকিয়ে যায়, তাহলে মূল থেকে তোমার কি হবে, জাইলেমের মাধ্যমে জল আর উপরের দিকে পরিবাহিত হবে না, সুতরাং গাছটা ধীরে ধীরে মারা যাবে। ওকে, এবার আখের ক্ষেত্রে দুটো প্রশ্ন এখানে, একটা হলো তোমার ধরে নাও এ নাম্বারে এইটুকু নেওয়া হলো, আর বি নাম্বারে এইটুকু নেওয়া হলো, ওকে এখান থেকে নেওয়া হলো। এবার কার ক্ষেত্রে তোমার চারা গাছ হবে, দেখেই বুঝতে পারছো যাদের আখের ক্ষেত রয়েছে, যারা জীবনে একবার দেখেছো আখ কিভাবে লাগানো হয়, তাহলে দেখবে কি যা লাগানো হয় তার মধ্যে একটা নোট থাকে, নোট থাকার কারণে কি হয়, গাছের বৃদ্ধি হয়, সেখান থেকে একটা কি হচ্ছে, গাছ তৈরি হচ্ছে, মানে সেখান থেকে আখ তৈরি হচ্ছে, কিন্তু নোট না থাকার কারণে সেখান থেকে আর গাছ তৈরি হচ্ছে না, এই তুলনা ছিল। এটা একবার দেখে নাও, ক্লাসের আলোচনার সময় রোহন একটি বিবৃতি দেয়, কলা হলো একই রকমের কার্য সম্পাদনকারী সামগ্রিক কোষের একটি গ্রুপ, কিন্তু রাজীব পাল্টা যুক্তি দেয়, একটি সরল কলা সিম্পল টিস্যুর ক্ষেত্রে সত্য, কিন্তু জটিল কলার ক্ষেত্রে একটি আলাদা। ক্লাসের আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা দাও। দেখো রাজীব যেটা বলছে, রোহন যেটা বলছে সেটা আংশিক সত্য, এবং রাজীব যেটা বলছে এটা কিন্তু পূর্ণ সত্য। কারণ কি, এই যে সরল কলা ভালো করে দেখো, ওর পরে আবার তোমার প্যারেন কাইমা, স্ক্লেন কাইমা, কোলেন কাইমা, এই একটা ভাগে চলে গেল, তারপরে তোমার জাইলেম আর ফ্লোয়েম এই কিছু ভাগে ভাগ হয়ে গেল, এবার বিভিন্ন কোষ একসঙ্গে জুড়ে গিয়ে এবার জাইলেম এবং ফ্লোয়েমের আরো কিছু ভাগ রয়েছে, এবং প্রত্যেকটা ভাগের প্রায় কাজগুলো মোটামুটি আমরা দেখে নিয়েছি, সে কাজগুলো কি, এবং সেগুলো কি কমপ্লেক্সের টিস্যুর ক্ষেত্রে এবং সিম্পল টিস্যু সবগুলো কি হচ্ছে, একত্রিত হয়ে কাজ করছে। এবার নারকেলের ছোবড়ার ফাইবার এবং তন্তুগুলো মাদুরের জন্য ব্যবহৃত হয়, যা শক্ত এবং তন্তুময় এবং শক্তি প্রদানের জন্য উপযুক্ত। গঠনগত বৈশিষ্ট্য কোন কলায় রয়েছে, নারকেলের ছোবড়ার ফাইবার স্কেলেন কাইমা। তো কেন সজীব প্যারেন কাইমা একই উদ্দেশ্য পূরণ করতে পারে মহাশয়, তা ব্যাখ্যা করো। সজীব প্যারেন কাইমা একই উদ্দেশ্য পূরণ করতে পারে তা মহাশয় ব্যাখ্যা করো। প্যারেন কাইমা
ও সরি, কেন না, কোন প্যারেনকাইমা একই উদ্দেশ্য পূরণ করতে পারে এবং পূরণ করতে হবে, কোন প্যারেন একই প্যারেন, এটা আপাতত খেয়াল নেই, রিভিশনের দিকে এই প্রশ্নগুলো নিয়ে নেব। রিভা তার বন্ধু নেহাকে দাবি করলো যে ভাজক কোষ শুধুমাত্র মূল এবং কাণ্ডের অগ্রভাগে অবস্থিত হয়। এবার দেখো, মূল আর অগ্রভাগে অবস্থিত হয় না, এটা আরো দুই জায়গায় থাকে, একটা পাশে থাকে আর একটা কোথায় থাকে, ওই যে নোটগুলো ছিল, আখের যে নোটটা দেখেছিল না, এই যে এইখানে নোট ছিল যার শেখানো থাকে। এবার 14 নম্বরে, একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ একই আকারের হয়। দেখো, একই আকারে তো হয় না। কোন কোষে বড় ভ্যাকুয়াল থাকে, কারণ দর্শাও। দেখো, উদ্ভিদ কোষে বড় ভ্যাকুয়াল থাকে কারণ ওদের দৃঢ়তা প্রদানের জন্য। উপরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি কি কি অনুমান করছেন, আর তো কিছু বললাম না। এবার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে তুমি এবার পার্থক্য মনে মনে ভাবছো। এবার দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে তো কোষ প্রাচীর নেই, কোষ পর্দা আছে। এবার আমরা তো আমাদের কোষ, প্রাণী কোষ, আমাদের যে কোষগুলো সেগুলো কি নমনীয়, চলাচলে সাহায্য করে। উদ্ভিদ কোষে কি শক্ত হতে হবে, এবারে দৃঢ়তা প্রদান করতে হবে। এবার ওই জায়গাটা ভালোভাবে প্যাক করার জন্য বড় বড় ভ্যাকুয়াল থাকে, সেই ভ্যাকুয়ালে কি থাকে, পুষ্টি উপাদান থাকতে পারে, খনিজ উপাদান থাকতে পারে, সেগুলো যে স্টোর থাকে, সেগুলো আবার কি করে, এই যখন যত বেশি চাপ সৃষ্টি করে তত তার কি হয়, তোমার দৃঢ়তা প্রদান করে। 15 নম্বরে, একটি পাঠ্যপুস্তকে বলা হয়েছে প্রতিটি উদ্ভিদে কলা শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে। এই বিরোধী সঠিকতা সমালোচনামূলকভাবে পরীক্ষা করার জন্য আপনি কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার জন্য আপনি কোন কোন ধরনের কলার উদাহরণ নেবেন। এগুলো আপাতত আমাদের দেখার দরকার নেই। অধিকাংশ যাত্রার মধ্যে কি আছে, ধরো একজন ডাক্তারের কাছে যান এবং লিগামেন্ট ছিঁড়ে গেলে, তরুণাস্থ ছিঁড়ে গেলে এবং হাড় ভেঙে গেলে কি ঘটে তা জেনে নিন। আমাদের জীবনধারা এবং পুষ্টির ভারসাম্য পরিবর্তন করে আমরা কিভাবে এর ঝুঁকি কমাতে পারি। বেশি লাফালাফি করা যাবে না, উল্টো পাল্টা লাফালাফি করা যাবে না। হ্যাঁ, যদি মনে হয় যে এখানে ব্যথা হয়েছে, তাহলে এখানে দেখবে যে অনেক অ্যাথলেটিক্সে ব্যান্ডেজ করে নেয়, তুমি সেখানে ব্যান্ডেজ করে নিতে পারো। এবারে লিগামেন্ট এবং এই ধরনের বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন অংশের জন্য বিভিন্ন উপাদান দরকার। এবার যে উপাদানগুলো দরকার সেই উপাদান জনিত খাবার আমাদের খাওয়ার দরকার। সেখানে মেঝেতে পা সমতল করে বসুন, আপনার পায়ের গোড়ালির ঠিক উপরে আপনার আঙুলগুলো রাখুন। এইখানে আঙুল রাখলাম। এবার কি বললো, আপনার পায়ের আঙুলগুলো নিচে এবং উপরে দিয়ে নির্দেশ করো। হ্যাঁ, উপর নিচে করলাম। এবং আপনি অনুভব করছেন যে টেন্ডন নড়াচড়া করছে। টেন্ডনগুলো বিশাল টান সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। বিভিন্ন অস্থিসন্ধির চারপাশে আপনার শরীরে অন্যান্য টেন্ডনগুলোর আস্তরণ অন্বেষণ করার চেষ্টা করুন, মানে অন্যান্য আর কোথায় কোথায় আছে সেগুলো দেখো। প্রত্যেকটা তোমার যদি ইসের থেকে দেখো, হাত থেকে শুরু করো, হাত, গলা, পায়ের বিভিন্ন অংশ, সবগুলো জায়গায় প্রায় আছে। এবার আরেকটু রিভিশন করছে, দেখো আপনার পরিচিত যে কোনো শারীরিক অনুশীলন যেমন যোগ ব্যায়াম, কাবাডি ইত্যাদির উপর প্রতিযোগিতা করুন। একটি কিভাবে হাড় এবং পেশির স্বাস্থ্যকে সমর্থন করে। এখানে সমস্ত প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো একবার দেখে নাও। এখানেও বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে। তারপরে একবার পড়ি কি আছে দেখি। সারা দেশে বিভিন্ন জাতীয় সম্প্রদায়ের বিভিন্ন নৃত্যের ধরন অধ্যয়ন করুন। এর বিভিন্ন ধরনের নৃত্য রয়েছে, তার নৃত্য ধরন অধ্যয়ন করছি। প্রতিটি শিক্ষার্থী কমপক্ষে 5টি ধাপ শিখুন এবং অনুভব করুন। এই পদক্ষেপগুলো সম্পাদন করার সাথে সাথে যুক্ত অস্তুগুলো, এগুলো ক্লাস 9-এ যারা এনসিটি পড়ছে তাদের এইগুলো হোমওয়ার্ক, আর যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে এইগুলো দরকার নেই। আর উদ্ভিদের মতো প্রাণী কোষ থাকে কি একটি সম্পূর্ণ প্রাণী পাওয়া সম্ভব হয়? কি বলছে, উদ্ভিদের মতো প্রাণী কোষ থেকে কি একটি সম্পূর্ণ প্রাণী পাওয়া সম্ভব হয়? যদি হ্যাঁ হয়, তবে এই বিকারের সুবিধা এবং চ্যালেঞ্জগুলো কি হবে? দেখো, চ্যালেঞ্জ তো রয়েছে, কিন্তু ইসের মধ্যে ধরো এবার ভবিষ্যতে দেখা গেল হলেও হতে পারে। এবার দেখো, ক্লোনের কথা তো শুনেছো, ক্লোনগুলো কি করে তৈরি করে? সুতরাং এই ধরনের বিভিন্ন উত্তর হতে পারে। সবাইকে অনেক অনেক লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরপরে আমরা আসবো কি নিয়ে, এই টপিকের রিভিশন নিয়ে। যা যা পড়লাম সেগুলো দেখবে রিভিশনের মধ্যে আমরা 2বার থেকে 3বার গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন করব। সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ।